সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 বিষয়ে যে থিওরি অংশ রয়েছে সেই থিওরি অংশ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী থিওরির উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা অবশ্যই চ্যানেলটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর পরীক্ষাতে যারা ভালো একটি ফলাফল করতে চান তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 360 টাকায়। তাই আপনারা যারা 360 টাকায় এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটি কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে যে প্রশ্নটি, প্রাপ্য হিসাব বলতে কি বোঝাও? প্রাপ্য হিসাব হচ্ছে প্রাপ্য শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে পাওনার পরিমাণকে বোঝায়। এটি সাধারণত প্রতিষ্ঠান কর্তৃক ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। এসব প্রাপ্য হিসাব ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলীর কারণে হয়ে থাকে। এর দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দাবিকে বোঝায় যা পরবর্তীতে যে কোনো সময় নগদে আদায় করতে হবে। প্রাপ্য হিসাবকে প্রতিটি প্রতিষ্ঠানের তরল সম্পদ হিসেবে গণ্য করা হয়। অবশেষে বলা যায় যে ধারে পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা যখন বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য যে মৌখিক প্রতিশ্রুতি দেয় তাকে বলা হয় প্রাপ্য হিসাব। মৌখিক প্রতিশ্রুতি হচ্ছে মুখে টাকা দিবে এমন একটি প্রতিশ্রুতি দেয় বা ওয়াদা করে, তখন তাকে বলা হয় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের একটু প্রকারভেদগুলো আমরা দেখে নেই। প্রাপ্য হিসাবের প্রকারভেদগুলো হচ্ছে 3 প্রকার, যেমন প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট হিসাব, অন্যান্য প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের মধ্যে রয়েছে প্রাপ্য হিসাব হলো ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ। এ ধরনের প্রাপ্য হিসাবের আদায় মেয়াদ বিভিন্ন মেয়াদি হয়ে থাকে। প্রাপ্য হিসাবের টাকা সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে আদায় করা যাবে বলে ধরে নেওয়া হয়। এর টাকা 30 থেকে অর্থাৎ 1 মাস থেকে 2 মাসের মধ্যে আদায় হবে বলে ধরে নেওয়া যায়। একে বলা হয় প্রাপ্য হিসাব। এরপর রয়েছে প্রাপ্য নোট। সাধারণত ধারে পণ্য বিক্রয় বা সেবাদানের মাধ্যমে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। এ সমস্ত প্রাপ্য হিসাবের বিপরীতে পাওনা টাকা পরিশোধের জন্য আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতিকে প্রাপ্য নোট বলে। অর্থাৎ প্রাপ্য নোটের ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতিটি কিন্তু লিখিত আকারে হয়ে থাকে, অর্থাৎ যে টাকা দিবে তার একটি ডকুমেন্ট হিসাবে থাকে। প্রাপ্য নোটের আদায় মেয়াদ 30 থেকে 90 দিন বা তনূর্ধ্ব সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ 1 মাস থেকে 3 মাস বা তার কিছুটা বেশি। প্রাপ্য নোটের ধারক মেয়াদ পূর্তির পূর্বে প্রয়োজন হলে ব্যাংক থেকে প্রাপ্য নোট বাট্টাকরণের মাধ্যমে নগদ টাকা গ্রহণ করতে পারে। অন্যান্য প্রাপ্য হিসাব। অন্যান্য প্রাপ্য সমূহের মধ্যে সকল প্রকার অকারবারি প্রাপ্য অন্তর্ভুক্ত হয়, যেমন প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মকর্তাকে প্রদত্ত ঋণ, কর্মচারীকে প্রদত্ত অগ্রিম ইত্যাদি অন্যান্য প্রাপ্য হিসেবের উদাহরণ। এগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম দ্বারা সৃষ্টি হয় না বলে এদেরকে আলাদা দফা হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই 34 পৃষ্ঠার হিসাব বিজ্ঞানের সাজেশন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধানও রয়েছে, তো হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর সাজেশন সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই পিডিএফ ফাইলগুলোতে কিন্তু আপনারা 2025 সালের শর্ট সিলেবাস অনুসারে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর খুব সুন্দরভাবে এবং কমন উপযোগী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন আরেকটি প্রশ্নে চলে যাব। এটি হচ্ছে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নগুলো।
প্রথমেই রয়েছে আমরা সংজ্ঞাগত পার্থক্য। ধারে বা বাকিতে পণ্য বা সেবা প্রদান করার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে যে পরিমাণ নগদ প্রাপ্য হয় তাকে প্রাপ্য হিসাব বলা হয়। আর প্রাপ্য নোট হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ বা লিখিত অঙ্গীকারপত্রের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ভবিষ্যতে কোন নির্দিষ্ট তারিখে পরিশোধ করা হবে এই মর্মে প্রতিশ্রুতি থাকলে তাকে প্রাপ্য নোট বলা হয়। মেয়াদগত পার্থক্য। প্রাপ্য হিসাব সাধারণত স্বল্প মেয়াদী, এর মেয়াদকাল হচ্ছে 1 থেকে 1 বছরের মধ্যে। আর প্রাপ্য নোট স্বল্প মেয়াদী ও মধ্যমেয়াদী উভয় ধরনের হতে পারে। বাট্টাকরণ, এতে সাধারণত ফ্যাক্টরিং বলা হয় আর বাট্টাকরণ করে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করা যায়। প্রাপ্য হিসাবে সুদ থাকে না, প্রাপ্য নোটে সুদ থাকে। প্রাপ্য হিসাবে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি নেই, প্রাপ্য নোটে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি বিদ্যমান রয়েছে। আর কিসের জন্য এটি হয়, এখানে প্রাপ্য বানানটা ভুল রয়েছে, এই বানানটি হবে পৈরফলা হবে। তো কিসের জন্য এর ভিত্তি আইনগত নেই এবং কিসের জন্য এর আইনগত ভিত্তি রয়েছে, এটা যদি আমরা একটু সংজ্ঞাটি দেখি। ধারে বা বাকিতে পণ্য বা সেবা প্রদান করার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যে পরিমাণ প্রাপ্য হয় তাকে প্রাপ্য হিসাব বলে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ডিড ডকুমেন্ট থাকে না, আর প্রাপ্য নোটে কিন্তু ডিড ডকুমেন্ট অর্থাৎ অঙ্গীকারপত্রের মাধ্যমে যেহেতু এটি সম্পাদিত হয়, তাই প্রাপ্য নোটের কিন্তু আইনগত ভিত্তি থাকে। এরপর রয়েছে উদ্দেশ্যগত পার্থক্য। প্রাপ্য হিসাবের মূল উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি করা, আর প্রাপ্য নোটের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধির সাথে স্বল্পমেয়াদী বিনিয়োগ। তো আমরা এই এখানে 6টি পার্থক্য রয়েছে, একটি অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর আমরা আরেকটি প্রশ্ন পড়ব আজকের এই ভিডিওতে। অনাদায়ী পাওনা কাকে বলে? অনাদায়ী পাওনা কিভাবে হিসাবভুক্ত করতে হয়? বিক্রেতা বা পাওনাদার কোনো পাওনা আদায়ের ব্যাপারে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও চূড়ান্তভাবে ব্যর্থ হলে ওই পাওনাকে অনাদায়ী পাওনা বা কুঋণ বলা হয়। দেনাদারের মৃত্যু, তার আর্থিক অসচ্ছলতা, দেউলিয়াত্ব, দেনা পরিশোধে অনাগ্রহ ইত্যাদির কারণে অনাদায়ী পাওনা হতে পারে। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার যে প্রক্রিয়া, সেটি 2টি প্রক্রিয়া। একটা হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি, আর একটি হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। সরাসরি অবলোপন পদ্ধতিটি আমরা একটু দেখে নিই। এই পদ্ধতিতে যখন দেনাদারের নিকট থেকে টাকা আদায় করা যাবে না বলে নিশ্চিত হওয়া যায়, তখন উক্ত দেনাদার প্রাপ্য হিসাবকে ক্ষতি হিসাবে স্বীকার করে উক্ত ক্ষতি কুঋণ বা অনাদায়ী দেনা খরচ নামে হিসাবভুক্ত করা হয়। আরেকটি হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। এই পদ্ধতিতে প্রত্যেক বছর শেষে অনাদায়ী পাওনার পরিমাণ অনুমান করা হয় এবং খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়। এর ফলে আয় এবং ব্যয়ের হিসাব সঠিক মিলকরণ সম্ভব হয় এবং উদ্বৃত্ত পত্রে বিবিধ দেনাদার হতে উক্ত ভাতা বাদ দিয়ে দেখানো হয়। ফলে বিবিধ দেনাদার প্রকৃত নগদ আদায় মূল্যে প্রদর্শিত হয়। এই পদ্ধতিতে অনাদায়ী পাওনা অনুমান ও লিপিবদ্ধকরণের ক্ষেত্রে 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। তো আমরা অত ডিটেলস যাব না। এখানে আমাদের যে প্রশ্নের জন্য যে মান রয়েছে, সেই মান অনুসারে কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও থিওরি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নেবেন, তারা তো এই পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক বা SMS করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।